They convinced me I only had a few good years left before I was replaced by a girl younger than me. As though men yield power with age, but women grow into irrelevance. They can keep their lies, for I have just gotten started. I feel as though I just left the womb. My 20s are the warm-up for what I'm really about to do. Now wait till you see me in my 30s. Now that will be a proper introduction to the nasty, wild woman in me. How can I leave before the party started? Rehearsals begin at 40. I ripen with age. I do not come with an expiration date. And now, for the main event, curtains up at 50. Let's begin the show. মনের ভিতরে মনে হাত রেখে বলো, চাও যথার্থ একলা হতে? চাও চাও ততদিন যতদিন ল্যাজ নাড়ে গন্ধ ঘেঁষে ঘোরে এক পাল খ্যাতির কুকুর। একা হতে চেয়েছিলে, তবু কেউ রুমাল নাড়েনি বলে দিল্লি কালকার ট্রেন থেকে নেমে গেল পার্বতী মিত্তির। সন্ন্যাস নেবার পরও চিদানন্দ স্বামী দরজায় কলিং বেল রেখেছিল অভ্যেসবশত। অভ্যেসবশত শুধু মনের ভিতরে মনে হাত রেখে বলো, যূথবদ্ধতার গন্ধ বড় গাঢ়, মায়াবী গহন, বিস্বাদ জয়ের মতো, না হলে চলে না। ছদ্ম একেলা মনা ছেড়ে দিয়ে ভিড়ে কে যে কত ভালোবাসে, কে যে কত চায়, কে যে কেন ভালোবাসে, কে যে কেন চায়, সব কিছু জেনে গিয়ে ভিতরে একলায় ক্রমে যেতে থাকে। শুধু দেখো যেন এ যাওয়া জানে না কেউ, এ যাওয়া বোঝে না। দোহাই তোমার, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। সাধারণ মেয়ের জীবন অন্তঃস্থল ক্ষরণের কথা, না বলা কথা। আত্মাভিমানের দলাটা যখন গলার কাছে এসে পাক খায়, সেই সময়ের কথা দিয়েই তো গল্প লেখা হয়। শরৎবাবুকে যখন গল্প লেখার কথা বলা হয়, তার ঠিক 1 বছর আগে 1931 সালে জন্ম হয় অন্য এক কবিতার, কবিতা সিংহের। সাইকোলজিস্টরা অপরাধী। বিকৃত মানসিকতার উৎসস্থল খুঁজতে গিয়ে প্রায়শই ফিরে তাকান শৈশবে, কার্যকরণ সূত্র অনুসন্ধান করতে থাকে। সৃষ্টিশীল মানুষ যারা যারা কবি সাহিত্যিক, তাদের সৃষ্টির সুতোটা বাঁধা থাকে শৈশবের কোনো এক খুঁটিতে। হয়তো হ্যাঁ, হয়তো বা না। ছেলেবেলাটা যাকে অস্বীকার করা যায় না, যাকে ছেড়ে থাকা যায় না, যেমন কবি ছেড়ে থাকতে পারেননি তার কবিতাকে। ছেড়ে যেও না থাকো ও আমার বাজারে না বিকোনো লোহার অলক্ষী, অশুভ রমণী, তুমি থাকো। ওই দেখো, যশ, অর্থ, কাম, মোক্ষ সব ফেলে দিয়ে নিংড়ে ধরেছি আয়ুষ্কাল, ওই তৃষাতুরা। তুমি শুষে নেবে বলে দেখো, এই দেখো একেলা রাত্রির কালো নিকষ বিড়াল নির্নিমেষে তারার নখরে শরীর আছড়ায় আর চিহ্ন আঁকে কেবল তোমার। বাংলা সাহিত্যের ইতিহাসে কবিতা সিংহ এক অত্যন্ত উজ্জ্বল ও প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্বের নাম। গল্প, উপন্যাস, প্রবন্ধের পাশাপাশি তার কবিসত্তা মেয়েদের কলমে নিয়ে এলো এক বিরাট পালাবদল। কেমন ছিল সে পালাবদল? একটু পেছন ফিরে তাকালে আমরা দেখতে পাব প্রথমাবধি মেয়েরা তাদের অনুভব এত অনায়াস ও স্বচ্ছ দক্ষতায় উচ্চারণ করতে সমর্থ ছিলেন না। খনার বচন কিংবা মৈত্রেয়ী শ্লোকের মতো বুদ্ধিদীপ্ত মননশীল রচনাকে বাদ দিলে
দেখা যায় মূলত পিতৃতান্ত্রিক অচলায়তনে বন্দী মেয়েদের নিজস্ব পরিসর ছিল প্রেম, আশা, সুখ দুঃখের প্রাত্যহিক যাপন। কিন্তু বিশ্বজুড়ে নারী সচেতনতার আঁচে একসময় মেয়েরা বুঝতে পারেন যে তাদের অভিজ্ঞতা ও ইতিহাস দুই পুরুষের চেয়ে আলাদা। 50-এর দশকে কবিতা সিংহ নারী মাধুর্যের মোহাঞ্জন মুছে ফেলে সত্যের পরাক্রমী উচ্চারণে পিতৃতন্ত্রের বিরুদ্ধে দ্রোহ নিয়ে আলোড়ন সৃষ্টি করলেন কবিতার মঞ্চে। তিনি সেই প্রথম মা যিনি পুরুষ সর্বস্ব জগৎকে প্রত্যাখ্যান করে গড়ে তুললেন নারীর নিজস্ব সমৃদ্ধ ভুবন। এমন সাহসী উচ্চারণ, এমন প্রতিবাদের ভাষা তখন সত্যিই বিরল ছিল। একটি ক্রুদ্ধ প্রতিবাদী মেয়েকে আমরা বারবার খুঁজে পাই তার উচ্চারণে। জ্বলন্ত রমণী চলে যায় কবিতাটির দিকে চোখ রাখলে দেখি আগুনে সমর্পিত এক বহ্নিমান শিখা সমাজ সংসারের সব বন্ধন অগ্রাহ্য করে একা দগ্ধ হতে হতে শুশ্রূষার নাগালের সম্পূর্ণ বাইরে চলে যায়। কবিতা সিংহের প্রতিবাদী সত্তা বয়ে এনেছে এমন এক উত্তাপ যার নিজস্ব এক বলিষ্ঠ সৌন্দর্য আছে। সেই সত্তা দাপটের সঙ্গে অস্বীকার করে পুরুষের চিরন্তন দাবিকে। সে বলে, না, আমি হব না মোম, আমাকে জ্বালিয়ে ঘরে তুমি লিখবে না। হব না শিমুল শস্য সোনালি নরম, বালিশের কবষ্ণ গরম। মেয়েদের মেধা ও চৈতন্যের কোনো স্বীকৃতি নেই পুরুষের কাছে, কিন্তু এমনই এক পারিপার্শ্বিক কাম্য ছিল মেয়েদের। এখানেই কবিতা সিংহের প্রতিবাদ, এখানেই তার ক্ষোভ। আমি কবিতা সিংহ, বাড়ি দক্ষিণ কলকাতা, ভবানীপুর। বর্ধিষ্ণু পরিবার। সেই পরিবারের ছেলেদের জন্য থাকে সেন্ট জেভিয়ার্স, আর মেয়েদের যেতে হয় বেলতলা গার্লস স্কুল। এই অসমতার মধ্যে একমাত্র নিঃশ্বাস নেওয়ার জায়গা মা। বাবার প্রতি অভিমান। মাকে দেখেই কবিতা লেখার ঝোঁক, মাকে দেখেই আঁকতে শেখা, মায়ের ইচ্ছাতেই নাচের শুরু। নাচ আর আঁকা জীবনে দান করেছে ছন্দ আর বর্ণ, দিয়েছে স্বাধীন বিকাশের আনন্দ, সৃষ্টির উৎসাহ। আমি কবিতা সিংহ, আমার কাছে কবিতাই সাহিত্যের শ্রেষ্ঠ। কবিতার সঙ্গে আমার সংযোগ আজন্ম। কবিতার গ্রন্থগুলি অজস্র রচনার সাক্ষ্য নয়, অজস্র বিসর্জনের প্রমাণ স্বরূপ মাত্র। অজস্র বিসর্জন, অস্তিত্বের বিসর্জন, সমতার বিসর্জন, মান অপমানের বিসর্জন। তাই অপমান হবে জেনেও বারবার ফিরে আসে। অপমানের জন্য বারবার ডাকেন, ফিরে আসি। আমার অপমানের প্রয়োজন আছে। অপমানের জন্য বারবার ডাকেন, ফিরে আসি। ঝাঁপ খুলে লেলিয়ে দেন কলঙ্কের অজস্র কুকুর। আমার কলঙ্কের প্রয়োজন আছে। কবিতা সিংহকে আমার আধুনিক বাংলা কবিতার মা বলে মনে হয়। তিনি যা লিখতে চেয়েছিলেন সবসময় কি তা বলতে পেরেছেন, লিখতে পেরেছেন? সময়টা খুব কঠিন ছিল। পুরুষ কবিদের দুর্দণ্ড প্রতাপ 50-এর দশকে। তার মাঝখানে, সেই অগ্নিবলয়ের মাঝখানে দাঁড়িয়ে একজন নারী কবিতা লিখে গেছেন। এ যেন গোধূলি সন্ধির নৃত্য। তার নিজস্ব মুদ্রায় তিনি বারবার ঝলসে উঠেছেন, ঝলসে দিয়েছেন, কোনো কম্প্রোমাইজ করেননি। মেয়েদের জায়গাটাকে সম্মানের সঙ্গে দেখতে হবে। এই স্বর, এই বার্তা তিনিই বাংলা কবিতায় প্রথম এনেছিলেন। তিনিই আসলে স্ত্রীলিঙ্গ নির্মাণের রচয়িতা। পূর্ব নারী হিসেবে তিনি না থাকলে
আমরা পূর্বপুরুষ কথাটা বলি, পূর্ব নারী কথাটা তো কখনো বলি না। মল্লিকা কবিতা সিংহকে পূর্ব নারী হিসেবে চিহ্নিত করেছিলেন এবং তাই কবিতা সিংহের জন্যই লিখতে পেরেছিলেন স্ত্রীলিঙ্গ নির্মাণ। কবিতা সিংহের কবিতার মধ্যে একটা জেদ, একটা রাগ, একটা অহংকার, একটা তুবড়ি, একটা ফুটে ওঠা, চুরমার করে দেওয়া, এই এই যেন মনে হয় তুমি কোন ভাঙনের পথে এলে। এই ভাঙনটা খুব দরকার ছিল। এই কবিতা সিংহের ভাঙন না থাকলে, বেড়াটা যদি তিনি না ভাঙতেন, তাহলে আজকে এত মেয়ে চারপাশে কবিতা লিখতে আসতো না। শুধু কি বাংলা কবিতায়, ভারতবর্ষের দিকে তাকালে 50-এর দশকে কজন মেয়ে কবিতা লিখেছে, আর আজকে তাকিয়ে দেখুন কলেজে কলেজে ইউনিভার্সিটিতে কবিতা লেখার জন্য মেয়েরা রাজ রসে পড়ছে। মেয়েদের পেছনে পুলিশ লাগানো হচ্ছে কত জায়গায়, কত দেশে। সুতরাং আমার মনে হয় যে কবিতা সিংহর কাজটা ছিল একেবারে একজন পায়োনিয়ারের কাজ। পায়োনিয়ার হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি এবং তার কবিতা যেরকমভাবে উঠে এসেছিল সেই সময়, এবং এখনও যখন পড়ি এত আধুনিক মনে হয়, এত তীব্রভাবে আন্তরিক মনে হয়, যেন মনে হয় একটা ছটফট করছেন একজন তরুণী, একজন নারী। তিনি কিছু বলতে চান, তিনি বোঝাতে চাইছেন যেভাবে চেপে রাখা হয়েছে, পুরুষতন্ত্র যেভাবে একটি মেয়ের কণ্ঠস্বরকে চেপে রাখে, সেটা বেশি দিন চেপে রাখা যাবে না। আদমকে ঠেলে সরিয়ে ইভ এসে সামনে দাঁড়াবেন, এই বিশ্বাস কবিতা সিংহ ছিল বলেই আজকে এই বিশ্বাস এত বড় জায়গায় বিস্তারিত হতে পেরেছে। তার জেন্ডার পলিটিক্সের জায়গাটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, তার নারীবাদের জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু তার চেয়েও বড় কথা তিনি একজন কবি। কবি হিসেবে তিনি প্রায় ধাত্রীর ভূমিকা পালন করেছেন। সন্তানের গা থেকে সমস্ত জৈব রাসায়নিক আবর্জনা সরিয়ে তিনি একজন প্রকৃত সন্তানকে মাথা তুলে দাঁড় করিয়েছেন তার কবিতায়। অপমানের জায়গাটা তিনি কখনো বলেননি। আমার অপমানের প্রয়োজন আছে, এই অপমান সহ্য করে আসল হিরে বেরিয়ে আসবে, আসল হীরের দ্যুতি বেরিয়ে আসবে, এই বিশ্বাস তাঁর ছিল। সেই জন্যই তিনি বাংলা কবিতাকে উজাড় করে দিতে পেরেছেন এবং বাংলা কবিতা একজন এইরকম নারী কবিকে, যার মধ্যে একই সঙ্গে লাস্য এবং লড়াই, বন্যের শিখা এবং বন্যা আটকে রয়েছে, আমরা এখনো তাকে পুরোটা আবিষ্কার করতে পারিনি। আমার প্রণাম। কিন্তু এই বিসর্জনের মধ্যে থেকেও দীপ্ত কণ্ঠ উঠে আসে, নিজের থেকে কয়েক ধাপ এগিয়ে থাকেন তিনি। তাই 50-60 দশকের কবিতা আজও সমানভাবে প্রাসঙ্গিক। আজকের দিনেও কোনো এক সকালে বলতে মন চায়, যদি দাঁড়াতেই হয় অন্যের লাঠিতে ভর করে নয়, পিঠের মাংস ফুঁড়ে একটা হাড়ের মেরুদণ্ড চাই, যা কখনো মচকাবে না, শুধু ভাঙবে। সাহিত্যকে সমাজের দর্পণ বলা হয়। সমাজের মুক্তি সাহিত্যের মুক্তি, সমাজের বন্ধন সাহিত্যের বন্ধন। দেশ কাল স্থান পাত্রের ভূমি থেকে উঠে আসে সাহিত্য, তাই দেশে বিদেশে নানা ঘটনার সাক্ষী হয়ে থাকে সেই সাহিত্য।
ঊনবিংশ শতাব্দীর 5-এর দশক, 6-এর দশক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হাওয়া তখনও গ্রাস করছে সমস্ত বিশ্বকে। চারিদিকে এক অস্থিরতা, ভিন্ন শক্তি, ভিন্ন মতবাদের এক আলোড়ন, বেঁচে থাকার লড়াই। জীবনের অর্থ বদলে যায়। সেই পরিবর্তনের হাওয়ায় বদল হয় সাহিত্যের, সাহিত্যের প্রকাশ রীতিরও। মানুষের প্রতিদিনের জীবনের পাওয়া না পাওয়া নানা ওঠাপড়া বিষয় হয়ে ঢুকে পড়ে সাহিত্যের অঙ্গনে। এই অস্থিরতার প্রভাব পড়ে মধ্যবিত্ত সমাজে ভীষণভাবে। মূল্যবোধ তারও দেখা পাওয়া ভার। মানুষের মূল্যায়ন রূপ যে তালা, তার চাবিকাঠিটি হারিয়ে যায়। তাই যে মা কলেজে চাকরি ছেড়ে ছোট এক স্কুলের শিক্ষিকা হয়, সেই মায়ের পরিচয় দিতে প্রেস্টিজে লাগে। পশ্চিমী আদব কায়দা, উচ্চবিত্ত হওয়ার নেশা পেয়ে বসে রুমাদের মতো মেয়েদের। মধ্যবিত্ত সমাজের ভাঙন, উন্নাসিকতা, চিন্তনের কুপমণ্ডুকতা, এই সব কিছুই ফিরে ফিরে আসে কবিতা সিংহের গল্পে। আর ফিরে আসে তার অভিমান, গল্পে স্বীকৃতি না পাওয়ার অভিমান, যে অভিমান বাঁচিয়ে রাখে মধ্যবিত্তদের। কবিতা সিংহ নামটি শুনলেই মনে ভেসে আসে ছোটবেলার কিছু স্মৃতি। আমার ঠাকুমা লেখিকা আশাপূর্ণা দেবীর সঙ্গে অনেকেই দেখা করতে আসতেন। তাদের মধ্যে কবিতা সিংহ অন্যতমা। খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন আমার ঠাকুমাকে। ঠাকুমার চোখেও কবিতা সিংহ ছিলেন অত্যন্ত স্নেহের পাত্রী। আমার মা ডক্টর নূপুর গুপ্তর সঙ্গেও কবিতা পিসির ছিল একটি বন্ধুত্বপূর্ণ সুন্দর সম্পর্ক। আমার ঠাকুমা লিখতেন মেয়েদের মনের কথা, মেয়েদের বোঝার কথা। কবিতা সিংহ আশাপূর্ণার ফেমিনিজম কনসেপ্টকে খুব পছন্দ করতেন। উনি লিখেছেন, আমি সেই মেয়েটি যার মাথার বাইরেটা নিয়েই সবার ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারও কোনো মাথা ব্যথা নেই। কবিতা সিংহ যখন আমাদের বাড়িতে আসতেন, খুব পরিষ্কার মনে পড়ছে ওনার উজ্জ্বল উপস্থিতির কথা। পরনে সুন্দর শাড়ি, ঘন খোলা চুল, চোখে হাই পাওয়ারের কালো ফ্রেমের চশমা, আর কি সুন্দর ব্যক্তিত্ব। কবিতা সিংহ ছিলেন রেডিও ডাইরেক্টর, কবি এবং ঔপন্যাসিক। ওর লেখা পরবর্তীকালের অনেক লেখক এবং লেখিকাদের উদ্বুদ্ধ করেছে, অনুপ্রেরিত করেছে। কবিতা সিংহ এক মানবী প্রজ্ঞা। এই অনুষ্ঠানটির জন্য রইল আমার অন্তরের শুভকামনা। কবিতা সিংহকে জানাই আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। দেখুন পাহাড় ধাপে ধাপে নেমে গেছে বহু নিচে, যেখানে পাথরে ঝর্ণার ফোয়ারা ফুটিয়ে রূপালী সুতোর মতো নদী চলে গেছে। থাকে থাকে ধাপে ধাপে মানুষের গ্রাম, ছোট ছোট কুড়ে, স্লেট পাথরের ছাদ, উনুনের কুণ্ডুলি পাকানো সাদা ধোঁয়া, পাহাড়ের সিঁড়িতে সিঁড়িতে জুম চাষ। মনে হয় শান্তি বাধা আছে গৃহপালিতের মতো জীবনের সহজ সন্তোষ। যে সন্তোষ হারিয়ে ফেলেছি আমরা, হয়তো হেলায়, হয়তো বা ভুল করে, হয়তো খেলায়, তাও হতে পারে। আগুন বাড়ালে হাত পোড়া চামড়ার গন্ধ ওঠে। পৃথিবীর সেই এক পুরনো গল্প ছবির মতো দেখে অশোক দীপারা, আর সেই গল্পের মধ্যে সহজ সরল জীবনের স্বপ্ন দেখায় কবিতা। 50-এর দশকে বিশেষ করে যে সময় পুরুষ লেখকদের এবং কবিদের দাপট অনেক বেশি, সেই সময় কিন্তু কবিতা সিংহ একজন
বিশেষ লেখিকা এবং কবি হিসেবে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন, বিশেষত তার প্রতিবাদী চরিত্র এবং ব্যতিক্রমী লেখার জন্য। বলা উচিত যে তিনি ছিলেন কিছুটা অন্তত নারীবাদী মহিলা, কিন্তু নারীবাদী বলতে এখন যে ব্যাপারটা দাঁড়িয়েছে, তিনি কিন্তু ঠিক সেরকম ধরনের নারীবাদী ছিলেন না, এবং তিনি যেটা চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে যে মানসিক পরাধীনতার জায়গা থেকে নারীদের যাতে উত্তরণ হয় সেই চেষ্টা করেছিলেন, এবং তার নিজের লেখাপত্রের মধ্যে, কবিতার মধ্যে সেইগুলো অনেক বেশি প্রতিফলিত হয়েছিল তখনই। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন কিছুটা প্রতিবাদিনী, এবং তিনি প্রথমে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করতেন বটানি নিয়ে, সেই পড়াশোনা ছেড়ে দেন এবং পরিবারের বিরুদ্ধে গিয়ে তখনই বিবাহ করেন তার সহপাঠী বিমল রায়চৌধুরীকে। কিন্তু প্রতিবাদের ছোঁয়া ছিল সেখানেও, তিনি কোনোদিনই কিন্তু তার স্বামীর পদবি অথবা সারনেম সেটা কিন্তু গ্রহণ করেননি। বিমল রায়চৌধুরীও ছিলেন কবি এবং সাংবাদিক, এবং তারা পত্রিকা তৈরি করতেন তখনই, এবং সেই পত্রিকার মধ্যে একটা জিনিস বোঝা গিয়েছিল যে তারা প্রতিষ্ঠান বিরোধী, অর্থাৎ এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে গিয়ে অনেক ধরনের নিজেদের কথা বলার চেষ্টা করেছিলেন। মূলত কবিতা সিংহর ব্যাপার যেটা ছিল, তিনি চেয়েছিলেন মানুষের এবং বিশেষত মহিলাদের মানসিক পরাধীনতা থেকে যাতে বেরিয়ে আসতে পারেন, সেই ধরনের লেখালেখি তিনি চেষ্টা করেছিলেন। তার উল্লেখযোগ্য কয়েকটা লেখার কথা এখানে বলবো, যেমন 4 জন রাগী যুবতী, কিংবা একটি খারাপ মেয়ের গল্প, অথবা পৌরুষ, এই ধরনের বেশ কিছু লেখা ছিল। তার বেশ কিছু লেখা এখনো পর্যন্ত অগ্রন্থিতও থেকে গেছে। একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে আজকে যেখানে তৃতীয় লিঙ্গের স্বাধীনতা নিয়ে অনেক বেশি সোচ্চার হয়েছে মানুষ, এই সমস্ত কিছুর গোড়াপত্তন কিন্তু করেছিলেন কবিতা সিংহ অনেকটা একক উদ্যোগে, এবং সেটা শুরু করেছিলেন সেই 50-এর দশকে। পরবর্তীকালে তিনি তার নিজের জীবিকা এবং জীবন অন্যরকমভাবে গড়ে নিয়েছিলেন। তিনি আশুতোষ কলেজ থেকে স্নাতক হয়েছিলেন ভাষা এবং সাহিত্য নিয়ে, তারপরে রেডিওতে চাকরি করেছেন, এবং একটা সময়ে সুনামের উপর নির্ভর করে এবং কৃতিত্বের দাবিদার হয়ে স্টেশন ডিরেক্টর হয়েছিলেন তৎকালীন বিহারের দ্বারভাঙা জেলার রেডিও স্টেশনে। তার সম্বন্ধে এর বেশি আর খুব একটা কিছু এখন বলার সুযোগ নেই, তবে একটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে এই যে খুব সম্প্রতি দেশ পাবলিকেশনকে আমি আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে একটি অনুরোধ জানিয়েছি যে কবিতা সিংহর সমস্ত লেখা যাতে একসঙ্গে তাদের প্রকাশন সংস্থা থেকে যাতে প্রকাশিত হয়, তাহলে এখনকার পাঠক পাঠিকারা জানতে পারবেন যে সত্যি সত্যি এখন থেকে 70, 75, 80 বছর আগেও কিরকম ধরনের সাহিত্য চর্চা এবং প্রতিবাদী চরিত্রের লেখক লেখিকা কবিরা ছিলেন। সুগভীর আত্মপ্রত্যয়, নতুন ভবিষ্যতের স্বপ্ন তাকে সময়ের থেকে এগিয়ে রাখে। লাঞ্ছনা, বেদনা, ক্রোধের আগুন জ্বলে ওঠে তার লেখনীতে। সমরেশ বসুর কথায়, ক্রোধ যে কেবলমাত্র একটা ভঙ্গি মাত্র না। ক্রুদ্ধ যুবতীদের কথা লিখতে গেলে যে কেবল বিকৃতি অভিব্যক্তি প্রকাশের দ্বারা ফুঁসে ওঠা বোঝায় না। মাত্রাহীন অশ্রাব্য এবং ভুলে ভরা শব্দ বাক্যবিন্যাসের অযথা জটিলতার প্রশ্রয় দেওয়া না। বাংলা গল্পের নতুন চরিত্রদের আমাদের সামনে উপস্থিত করতে গিয়ে তিনি অনায়াসেই পাঠকদের তা বুঝিয়ে দেন। তার চেয়ে নগ্ন যাও হে রমণী, ধুধু রৌদ্রে জোর করি পানি অঞ্জলি ভরিয়া লহ ও কৃষ্ণ ফুল। রক্ত ফুলগুলি যদি হে শরীর নেয়, পাপ তোর নীল জামদানি। 2 বাহু আন্দোলিলে জানি হে সমুদ্র দুলে ওঠে। এ মতো ডাকিনি জাদু আছে বলে নহে ব্যবহার। কুঁড়িতে ভাঙিয়া দিও তেমন বাসনা যদি ফোটে। সংসারের সব নারী কবিতার কণ্ঠে বলে ওঠে, তুমি কি জানবে নারী কিভাবে শরীরে তার ঘোড়ায় সিন্দুর স্রোত, রক্তগুড়া রজস্বলা দিন,
নিখুঁত বানায়, ভাঙে নিজেদের সৃজিত প্রাণ নিজ অভ্যন্তরে? আমরা কন্যা ভ্রূণ, কিন্তু আমরা ভ্রূণ না, ভ্রূণা। আমাদের জন্ম দিও না মা, আমাদের জেনে শুনে কখনো উদরে ধরো না, ধরো না এই বৃথা মাংস। কবিতার ভাষাতে এ এক পীড়নের প্রতিবাদ, সমাজের উৎপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ। এই প্রতিবাদ নারীকে ব্যক্তি মানুষে উন্নীত করে। একে কি নারীবাদ বলা যায়? নারীবাদী কবিতা সিংহ, তিনি সেই সাহিত্যিক মহিলা লেখিকা যিনি কখনোই নারী পুরুষ ভাগাভাগিতে সীমাবদ্ধ থাকেননি। তিনি শিল্পসত্তাকে এই সীমা থেকে মুক্ত রাখতে চাইতেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের একসময় ধারণা ছিল মেয়েরা যা লেখে তা পদ্য হয়, কবিতা না। সেই সুনীলের সঙ্গেই কবিতার বন্ধুত্ব গড়ে ওঠে এক সময়। সেই সময় তিনি ভবানীপুরের মহিলা পরিচালিত দুর্গাপূজা কমিটি তৈরি করেন। সেই কমিটির সেক্রেটারি হয়েছিলেন তিনি। ঢাকার বোহেমিয়ান বেলাল চৌধুরী এইরকম মেধাবী পড়াশুনো করা ছেলে খুব কম দেখেছেন। বন্ধুদের কথা বলতে গিয়ে কবিতা বলেছেন, এই যেন এক অদ্ভুত স্মৃতির শিখা জেলে, তাতে হাত সেঁকা, স্মৃতির সরণি ধরে এগিয়ে চলা। আমি চিত্রা মল্লিক, কবিতা সিংহর খুব ছোটবেলার বন্ধু। আমার দিদি বলেন যে আমরা গাড়ির পেছনের সিটে বসে দুজনে মিলে খেলা করতাম। আচ্ছা, তারপরে আমার যেটা মনে আছে সেটা হচ্ছে কবি ছোটবেলায়, আমি ওকে কবি বলেই ডাকি, কবি ছোটবেলায় খুব গয়না পরত। ওর মা ওকে খুব সাজাতেন। ও সে হার, এই কানে দুল, হাতে এত চুড়ি, পায়ে হাই হিল, তার উপরে আবার কি বলে নুপুর, আর ইয়ে দিয়ে চুলটা বাঁধত ট্যাসেল দিয়ে, তার উপরে আবার থোপনা। এখন এই কবি আমার খুব বন্ধু ছিল। তারপরে যুদ্ধ লাগলো, তখন আমরা আবার ছাড়াছাড়ি হয়ে গেলাম। তারপরেতে 47-এ ওর সঙ্গে আমার আবার দেখা হলো, 46-এ দেখা হলো। বেলতলা স্কুলে ও পড়তো, আমিও পড়তাম। তখন ও ভালো কথা, তার আগে আমরা কাগজে পড়তাম। তখন আমরা ইয়ে হয়ে গেছিলাম আর কি, ইভাকুয়েশনে চলে গেছিলাম বাইরে। তখন কাগজে দেখেছিলাম যে ও নাচতে নাচতে রবীন্দ্রনাথের ছবি আঁকত। ও প্রথমে নাম করে নাচ হিসেবে, খুব নাম করেছিল কলকাতায় তখন। ওর নৃত্যশিল্পী হিসেবে খুবই নাম ছিল। তারপরে তো আমাদের স্কুলে ও আর জয়শ্রী সেন বলে আরেকটি মেয়ে, দুজনে মিলে খুব নাচতো ফাংশনে। তারপরে আমরা পাশ করলাম ম্যাট্রিক, তখন ম্যাট্রিক ছিল। তারপরে ও কবি শঙ্কর বলে একটি ছেলের সঙ্গে, তারপরে আমরা যেমন ইয়ে করতাম, দেখাশুনো করতাম। ও দুর্গা পুজো করেছিল, ওরা একটা গ্রুপ, তার মধ্যে ওই রামকৃষ্ণ সারদা মিশনের মুক্তিপ্রায়া মাতাজি এরা সব ছিলেন। ওরা সবাই মিলে মেয়েরা একটা দুর্গা পুজো করেছিল। সেটা বোধ হয় 97 হবে, আমার ঠিক মনে নেই। ওই সময় ও তখনও ম্যাট্রিক দিচ্ছে কি পাস করেছে এরকম একটা সময়। তারপরে ও প্রেসিডেন্সিতে বোধহয় ভর্তি হওয়া, কি 8-10 করে একটাতে ভর্তি হওয়া, আমার ঠিক মনে নেই। তারপরে সে সময় দুর্গা পুজো করলো। তারপরে ও বিরজানন্দ স্বামীর কাছে দীক্ষা নিয়েছিল।
ও খুব ভক্তিমতী ছিল, তবে সেটা বাইরের লোক জানতো না। আর ও তারপরে বিয়ে টিয়ে করে সংসার করে, আপনারা তো জানেন ওর ছেলে মেয়েরা আছে, তারপরে কিছুদিন এদিক ওদিক মানে সাংবাদিকতা, বিশেষ করে সিনেমা লাইনে ইত্যাদি করেছিল, সেটা আমার ঠিক মনে নেই। তারপরেতে ও অল ইন্ডিয়া রেডিওতে গেল, সেসব খবর আপনারা জানেন। আর তখন কবিতা আবার গয়না গাটি কিছুই পড়তো না, একদম সব ছেড়ে দিলাম, শাস্তরা বুঝতোরা এমনি সোজা যেত। তবে ওর ট্যালেন্ট বরাবরই আছে, তখন থেকে অন্যরা বলবেন, আমার ও বিষয়ে বলার কিছু নেই। আমি ওর প্রাইভেট লাইফ নিয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে ও যা কিছু শুরু করতো একদম শেষ করে ছাড়তো। অর্থাৎ একবার ওর স্বামী বিমলের অসুখ করলো, ডাক্তার বললে বাইরের কিছু খাবে না, কবিতা তার আগে রাঁধতেই পারতো না, কিন্তু ও এমন রান্না রাঁধলো যে মুভে ফবে যা আছে সব করে ফেলো। এবার ওর শখ গেল ও মেয়েদের জামা করবে। এখন বেনারসি কাপড় নিয়ে এলো, ওর বর বললো যে চিত্রা এ কি হবে জানি না, ও তো নিয়ে এসেছে, আমি বলি দেখাই যাক না কি হয়। ওমা কি সুন্দর জামা বানালো ওর দুই মেয়ে, পরমেশ্বরী আর রাজেশ্বরী। তারপরেতে ও খুব ইয়ে করতো, ঠাকুর রামকৃষ্ণর অনুগামী ছিল, রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিয়েছিল। ও একসঙ্গে তিনটে কাজ করতে পারত। আমি আরো দুপুরবেলায় কথা বলছি, টিভি চলছে, ও মেয়েদের জন্য একটা কার্পেট বুনছে, তখন রিটায়ার করে গেছে, কার্পেট বুনছে। আবার ওর নেক্সট বইয়ের কি কি হবে তার ইয়ে বলছে, যে এইভাবে নেক্সট বইটা আমি বলবো করছি, একটা বইয়ের নাম দিল যে বই লিখবো, তার ওই বলছে আমাকে। আবার বলতে বলতে টিভিতে একটা কি খুব বেরোলো, ও সেটা পয়েন্ট আউট করলো, যে কিন্তু হাতে কাজ করছে, ওর নিজের বইয়ের কথাও বলছে, ওইরকম ছিল। এখন ও তখন ইয়েতে থাকতো, ওর মেয়েদের বিয়ে হয়ে গেছে, বড় মেয়ে মারা গেছে ওই গল্ফগ্রিনে, আর গল্ফগ্রিনের ওর ফ্ল্যাটটা ছিল 5 তলা, আর ওর তো তখন এমনি প্রেশার খুব ছিল, সেই জন্য ও খুব কষ্ট পেত। আর একা বাড়িতে থাকে, লোকজনও রাখতে পারতো না, তার ফলে ওর খাওয়া দাওয়ার খুব অসুবিধা হতো। ও কোনো প্রেশার ক্রমশ বেড়ে যেতে থাকলো, আর ও ওই 5 তলা থেকে নেমে বাজার করে আবার 5 তলায় ওঠা ওর পক্ষে খুব অসুবিধা হয়ে গেল। ও উঠতো, শরীরে বসে যেত মাঝে মাঝে, আবার খানিকটা উঠে শরীরে বসতো, আর তার ফলে ওর খাওয়া দাওয়া ঠিক মতো হতো না। ওই ইচ্ছে করে খানিকটা আপেল খেয়ে নিল, খানিকটা যা একটা খেয়ে নিল, খানিকটা দুধ খেয়ে নিল, ও এরকম করে আরো শরীরটা নষ্ট করে ফেললে। আর শেষ বয়সে ও খুব জব করত। ওর দিদিমা ইয়ে মালা ছিল, কি বলে রুদ্রাক্ষের মালা ছিল, আর ওর ফ্ল্যাটে বারান্দায় ও একটা দোলনা করেছ, সেই দোলনা বসে ও ইয়ে করতো, জব করতো ওই রুদ্রাক্ষের মালায়। আর তারপরে যখন খুব শরীর খারাপ হলো শেষের দিকে, ও পরমেশ্বরীর ওখানে চলে গেল। তারপরে শুনলাম ও ব্রেন ডেথ হয়ে গেছে। তখন পরম আমাকে বললো যে ব্রেন ডেথ হয়ে গেছে মায়ের,
করব? আমি কবিতা সিংহের যদি ব্রেন ডেথ হয়ে যায় তাকে আর বাঁচানো উচিত না। ওকে ডাক্তাররা যা বলে সেইভাবেই কর। এই হচ্ছে আমার জানা কবিতা। ও আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের ভরত মহারাজের নাম বোধহয় আপনারা শুনে থাকবেন। ভরত মহারাজের খুব প্রিয় পাত্রী ছিল কবিতা সিংহ। আমি বলেছিলাম ভরত মহারাজকে যে আপনি যেরকম কবিতাকে ভালোবাসেন আমাকে ওরকম ভালোবাসেন না। তাই উনি হেসে বললেন যে না, কবিতাকে রেডিওতে গলা পেয়ে আমি বুঝতে পারলুম। আমি বললুম আপনার নিশ্চয়ই গত জন্মের কেউ ছিল। বললেন তা বোধহয় ছিল। উনি আমাকে প্রায় ডেকে পাঠাতেন, আমাকেও খুব ইয়ে করতেন, খাবার দিতেন, আর কবিতার বাড়িতে মিষ্টি পৌঁছে দেওয়ার জন্য আমার হাতে এক বাক্স মিষ্টি দিতেন। উনি কবিতাকে দেখেছিলেন যে আমার সামনে যা হয়েছে, প্রচুর বই টই কি যে দেবেন আর কি যে দেবেন না সেটা উনি যেন খুঁজে পাচ্ছিলেন না। এরকম উনি বললেন রেডিওতে কবিতার নাম শুনে উনি বুঝতে পারলেন কবিও খুব পরিচিত। বাড়ির অমতে মাত্র 21 বছর বয়সে বিয়ে করলেন বিমল রায়চৌধুরীকে। পরিবার পরিজন থেকে পরিত্যক্তা, নির্বান্ধব, এক প্রবল দারিদ্রতার মধ্যে শুরু হয় তার জীবনের দ্বিতীয় অধ্যায়। প্রবল শারীরিক দুর্বলতার মধ্যে জন্ম নেয় প্রথম সন্তান। এই সময় এক বাস অ্যাক্সিডেন্টে আঘাত পেয়ে তাকে শুয়ে থাকতে হয় 4 দিন চিলেকোঠার ঘরে। 1955 সাল। অসুস্থ অবস্থায় গড়ে ওঠে ছমিরন, এক মুসলমান চাষির ঘরের মেয়ে ছমিরন, তার প্রথম উপন্যাস। কবিতা সিংহের মা তাকে বলেছিলেন, বড় উপন্যাস কেমন হয় জানো? অনেকটা গ্লেসিয়ারের মতো, যখন নামে সেসব নিয়েই নামে। গাছ, পাথর, মাটি ভাঙা, প্রশাখা, মরা জীবজন্তু, এর কোনো কিছুই বাদ যায় না। দরকার ছাড়া এক চিলতেও কাপড় থাকতে পারবে না। তার উপন্যাস এই গ্লেসিয়ারের মতো, যেখানে প্রয়োজন ছাড়া এক চিলতেও কাপড় নেই। সেখানে নারীর স্পষ্ট কণ্ঠস্বর, তার আত্মপ্রতিষ্ঠার ইচ্ছার প্রবল দাবি সোচ্চার হয়ে উঠেছে। এই সবের সঙ্গে মিশে গেছে তার অন্তর্দৃষ্টি, কখনো বা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। মাত্র 16 বছর বয়সে আনন্দবাজার পত্রিকায় প্রথম লেখা প্রকাশিত হয়, আর্ট ও নারী। বিজ্ঞাপনে নারী শরীরের ব্যবহার নিয়েই মূলত লেখাটি ছিল। 25 বছর বয়সে একটি ইংরেজি চলচ্চিত্র সাপ্তাহিকের সঙ্গে যুক্ত হন তিনি। কাজ, চলচ্চিত্র তারকাদের নিয়ে কিছু চটকদার বিষয় লেখা। বাসনা একটি চরিত্র। সেই চরিত্র বলে মেয়েদের পুরুষরা ব্যবসায় কিভাবে ব্যবহার করে এ নিয়ে ধোঁয়া উঠছে এমন প্রবন্ধ লিখেছিলাম 16 বছর বয়সে। এখন আমি হচ্ছি মেয়েদের এক্সপ্লয়েট করার ষড়যন্ত্রের অন্যতম অংশীদার। আমি নিজের মাংস নিজের কাঁধে বয়ে নিয়ে যাচ্ছি, নিজের মাংস। পাপ পুণ্য পেরিয়ে উপন্যাস। এই বাসনার কথা যেন কোথায় কবিতা সিংহের নিজের গলার স্বর হয়ে যায়। সেই 16 বছর। ফ্যাশন অ্যান্ড ফিল্ম, আর্ট ও নারী, প্রেম, ভালোবাসা, লড়াই। যখন পায়ের তলায় পেতে দিতে হয় বুক, বুকের ভিতর তুলে নিতে হয় পা। যখন অহংকার, সকল অহংকার হে আমার, ঝরিয়ে দিতে হয় মানুষের চরণ ধুলায়, ভিতর সেতার থেকে ছিঁড়ে ফেলতে হয় একটি ছাড়া অযথা সব তার। তখন একটি একতারা হয়ে শেষ বিকেলের সূর্যকে বলতে হয়, থামো, থামো দিনমণি, থামো। তার মৃত্যু হয়েছে। লিখতে গিয়ে কেউ মৃত্যু শব্দটাকে উপড়ে ফেলে দেয় ডুবন্ত সূর্যের আর্ক ল্যাম্পের দিকে। 2 হাত তুলে চিৎকার করে ওঠে, থামো দিনমণি, থামো। তার প্রেম হয়েছে।
প্রেম হয়েছে প্রেম। আবার একেবারে অন্য কথাও কখনো ভেসে আসে নিঃশব্দে শব্দের মধ্যে দিয়ে। বুকের ভেতর প্রেম এলো, না প্রেমের জন্য দুঃখ এলো? বৃক্ষ দিলে, পত্র দিলে, শাখায় শাখায় পুষ্প দিলে, পুষ্পে পুষ্পে মধুর ছিটে, মোটায় আসল ফল এলো না। কবিতার নাম বাবু হে ফুল বাবু হে। খেললে খেলবো ঝাপান, মারবে কেউটে ছোবল, সে আবার আকামা সাপ, সে বিষে নিয়ম মরণ। মরে গেলে শেষ বাসনা এ মুখে আগুন দিও, তবে হে হলকা থেকে কোঁচাটি সামলে যেও। বুকের এ তালপুকুরে ভেবেছ ঘটি ডোবে না, এ অতল ফল্গু জলে ও বাবু ছিপ ফেলো না, উঠবে জ্যান্ত ইলিশ, হরেই বলো মন রসনা। তবে হে বর্ষে গেথে ঝুটমুট ছিপ ভেঙো না। দুপুরের মধ্যেখানে ও বাবু খেলতে যাবে, না শুধু ড্রেনের ধারে রবারের বল কুড়াবে। এসো না ভোরের আলোয়, সে আলোয় চোখ ধাঁধে না, কপালের মধ্যেখানে বাবু গো টিপ হবে না। এ পাকে পুষ্প এলে দেখো যেন তুলে বসো না, আহা কি দারুণ গেলে যেন বাবু ভাঁজ পড়ে না। তুমি ধোয়া তুলসী পাতা, চিরকাল ধোয়াই থাকো, শুয়েছি বিষের ভেলায়, বলো বাবু ভেসে যাব না, বলো বাবু ভেসে যাব না, বলো বাবু। এই প্রেম যেন গলায় কাঁটার মতো বিঁধে থাকে। ভালোবাসা তো আছে সবখানে, মনের ঠিক মাঝখানে, সরু কানাগুলির ধারে, টকটকে লাল লিপস্টিক আর চড়া মেকআপের গালে। ব্রাত্য বলে ছিটকে আছে যে মেয়ে মানুষগুলো, তাদের কপালের টিপের মধ্যেখানে তারা পাকের এমন ফুল যাকে তুলে গলায় পরা যায় না। বিষের ভেলায় শুয়েই তাদের জীবন কেটে যায়। কবিতা সিংহের কবিতারা বিষয়ে কেবলমাত্র আধুনিক ছিল তা নয়, কেবলমাত্র একটা প্রতিবাদী মন ছিল তাও নয়। সেই প্রতিবাদ ছিল তার শব্দ ব্যবহারে, আধুনিকতা ছিল আঙ্গিকের মধ্যে, ছন্দের মধ্যে। বেশ কেমন হালকা নীল রঙের শার্ট পরেছে আকাশ। শার্ট মনে করতেই ছুট, বালির উপর দিয়ে দিয়ে ছুট ছুট ছুট। ছুট মনে করতেই সমুদ্র আঙুল, সাদা ফেনা নখে খামচে ধরা হলুদ সৈকত। আঙুল মনে করতেই চাপা গড়ন, মরণ। গড়ন মনে করতেই আঙুলে আঙুলে কথা বলা, কথা বলা মনে করতেই পুরন্ত ঠোঁট, ঠোঁট মনে করতেই হাসি, হাসি থেকে চোখের নীল তারা, নীল তারা মনে করতেই আবার নীল শার্ট। নারীর বিদ্রোহের শুরুটা সৃষ্টির শুরু থেকেই, সেই যেদিন স্বর্গ থেকে অভিশপ্ত ইভ নেমে এলো। তার বিদ্রোহের ভাষা ছিল না, কিন্তু স্বতঃস্ফূর্ত ইঙ্গিত ছিল স্পষ্ট। আমি প্রথম ডুমুর পাতায় লজ্জা এবং নীলাজতার আকাশ পাতাল তফাৎ করে দেওয়াল তুলে দিয়েছিলাম। আমি প্রথম বুঝেছিলাম দুঃখে সুখে পুণ্য পাপে জীবনযাপন অসাধারণ। কেবল সুখের শৌখিনতার সোনার শিকল আমি প্রথম ভেঙেছিলাম। হইনি তোমার হাতের সুতোয় নাচের পুতুল, যেমন ছিল অধম আদম। আমি প্রথম বিদ্রোহিণী তোমার ধরায়, আমি প্রথম। প্রকৃতি আর পুরুষ, সৃষ্টির পুরোধায়
এই দুই চরিত্র, সৃষ্টিশীল দুই সত্তা। তবুও বলতে হয় আমি নারী, আমি ব্যক্তি মানুষ, সৃষ্টির এক অংশ। আজও আমাকে প্রমাণ করতে হয়, আজও আমাকে বিদ্রোহ করতে হয়। এই প্রমাণ করার তাগিদে সমুদ্রের এপার ওপার কখন এক হয়ে যায়, এক হয়ে যায় শব্দে, ভাষায়, বিদ্রোহে। কোথাও গিয়ে এক হয়ে যায় দৃপ্ত কণ্ঠের কবিতা আর মায়া, মায়া অ্যাঞ্জেলিউ। I walk into a room just as cool as you please, and to a man the fellows stand or fall down on their knees. Then they swarm around me, a hive of honeybees. I say, it's the fire in my eyes and the flash of my teeth, the swing in my waist and the joy in my feet. I am a woman, phenomenal woman. That's me. 1992 সালে কেয়া চক্রবর্তীকে নিয়ে যখন আমি একটা সংকলনের কাজ করছিলাম, তখন আমি কবিতা সিংহের একটা লেখা পাই, খুব ইন্টারেস্টিং লেখা। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে ওই লেখায় মনে হয়েছিল যে সম্পর্ক, একটা অসমবয়সী দুই নারীর সম্পর্ক। কবিতা সিংহ লিখছেন যে প্রথম দিন যখন দেখা হয়েছে তখন সরাসরি তুমি বলে ডেকে, তোমাকে অনেকে বলে আমার মতো দেখতে। এটা অনেকেই বলতেন যে কেয়া চক্রবর্তীর সঙ্গে নিয়ে কবিতা সিংহের একটা মুখের মিল ছিল। এবং কেয়া চক্রবর্তী কোনোদিন কবিতা সিংহকে নাম ধরে ডাকেননি, নাম না নিয়ে তুমি বলে ডাকতেন। এবং দুজনের মধ্যে একটা অসাধারণ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল সেই সময়। সেটা আমি যখন পরে ফিল্ম করেছিলাম নাটকের মতো, তখন আমি সেখানে কবিতা সিংহের একটি চরিত্র আলাদাভাবে ছিল। এবং যা ইন্টারাকশন যতটুকু পেয়েছিলাম কেয়াদির সঙ্গে কবিতা সিংহের, সেই ছবির মধ্যেও সেটি রাখার চেষ্টা করেছি। যেমন অদ্ভুত ব্যাপার ছিল যে হয়তো কবিতা সিংহ এসছেন একটা কবি সম্মেলনে, মানে স্কটিশ চার্চ কলেজেই কবিতা পড়বেন। যেই কবিতা পড়া শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে কেয়াদি গিয়ে ওই হাতের এটা খাতাটা কেড়ে নিয়ে বললেন যে এটা তোমার হাতের লেখা, দাও আমি রাখবো বলে, আর কোনো কিছু জিজ্ঞাসা না করে পাতাটা ছিঁড়ে নিয়ে নিজের কাছে রাখলেন। আবার যখন আন্তিগোনের ঠিক আগে কেয়াদি আর কবিতা সিংহ বসে আছেন একটা গাছতলায়, একটা কৃষ্ণচূড়া ফুল পড়ে আছে, কেয়াদি হাত তুলে কবিতা সিংহকে দিয়ে বললেন এটা রাখো তুমি। এই দুজনের মধ্যে যে বন্ধুত্ব, সেইটা আমাকে খুব টেনেছিল। এবং কবিতা সিংহ কেয়াদিকে নিয়ে বেতার নাটকেও অনেকগুলো কাজ করেছিলেন, খুব ইন্টারেস্টিং কতগুলো কাজ। তো আমার মনে হয় যে এই যে দুই নারীর বন্ধুত্ব এবং দুজনের মধ্যে যে চরিত্রগত যেটা অদ্ভুত মিল, যে একটা একরোখা, খুব একটা পাত্তা না দেওয়া, এই পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে দাঁড়িয়ে এখন একটা নিজের মতো করে বাঁচা, সে বাঁচাতে অন্যকে কি বললো কিছু যায় আসে না, এটা একদম দুজনের মধ্যেই চরিত্রগতভাবে, তাদের কাজের মধ্যে, তাদের সৃষ্টির মধ্যে, সমস্ত জায়গাতে আমি খুঁজে পাই। আন্তিগোনে সফোক্লেস, রাজা অয়দিপাউস খ্রিস্টের জন্মের প্রায় 450 বছর আগের সময়। কবিতা সিংহ গ্রিক ট্র্যাজেডি, কেয়া চক্রবর্তী, সব একটা বিন্দুতে গিয়ে মিলে যায়। 17 বছরের আন্তিগোনের নিপুণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেই সিদ্ধান্তে অবিচল থাকা, সাহসের ওপর ভর করে বাবার প্রতিপক্ষ হয়ে ওঠা, স্থিরতার মধ্যে অন্তরের ঝড়কে আড়াল রাখা, কেয়া চক্রবর্তীর অভিনয় সেদিন ভীষণ রকমভাবে গভীর ছাপ ফেলেছিল কবিতার মনে। তাঁর ভাষায়, আন্তিগোনে দেখার স্মৃতি
আমার জীবনে একটি শ্রেষ্ঠ থিয়েটার দেখার স্মৃতি হিসেবে গভীর ছাপ কেটে বসে গিয়ে থাকবে। আন্তিগণে কবিতা সিংহের লেখা একটি কবিতা, কেয়া চক্রবর্তীকে নিবেদিত। একটি 17 বছরের মেয়ের পায়ের তলায় লুটিয়ে পড়তে পারে না একবারও তাবৎ সংসার। শুকরি পালের মতো মুখাবয়বহীন রমণীর অপ্রয়োজন ঘাড় ধরে নিয়ে এসে, অবশ্য স্তন ও উদর ছাড়া যদি থাকে অতিরিক্ত ঘাড়, একবার, শুধু একবার চুম্বন করাতে চাই আন্তিগণে তোমার ওই কলাপাতা রং পোশাকের পুণ্য প্রান্ত দেশ। আন্তিগণে, তুমি কি জানতে পেরেছিলে? না না আন্তিগণে, ওরা পুরুষেরা মনে মনে সমস্ত সবাই হিসেবে ক্রেয়ন ওরা। তাবৎ সংসার শুধু অলিক আঠায় জোড়া দিতে চায়। আমি চাই কেবল তোমার আত্মা যা চায়, যা চায় আন্তিগণে। আমি ওই সদ্যগ্রাসী লোভী মেয়েদের, যাদের সমস্ত চাই, সব চাই, সতীত্ব এবং পরকীয়া, একসঙ্গে সতীচ্ছদ এবং রমণ, এমনকি বাৎসায়নও যাদের বিধান দেন দিনে সতী, রজনীতে বেশ্যা বনে যেতে, ইতি গজ স্বামীর সকাশে। আন্তিগণে, তুমি কেন 17 বছরে জেনে গেলে ওই সব শুকরীরা মনোমতো রান্নাঘর, সমর্থ পুরুষ আর স্তনের দুধের শারীর যন্ত্রণা ভার কমাবার মতো শিশু পেলে থামাবেই সমস্ত চিৎকার, শুধু রেখে দিয়ে তার আদি খুনসুটি? আন্তিগণে, তুমি কেন 17 বছরে জানতে পেরেছিলে সব? লোভ এক ছুরি, লোভী হতে নেই, লোভ কুটি কুটি সব দাঁতে কাটে। জন্মদিনের বড় নিটোল চাঁদের মতো কেক সে কেবল খণ্ড খণ্ড করে। সমস্ত পুরুষ করে জননী গমন, শুধু স্বীকারোক্তি করে ইডিপাস। তাই আন্তিগণে, অত সকাল সকাল, কিংবা সকালেরও আগে, নাকি রাতে, নাকি জন্মের সময়, নাকি পিতার জ্যোতির্ময় ঔরসেই ভাসমান বসে তুমি বুকে রেখেছিলে মৃত্যু বীজ, তীব্র সহজাত, যেভাবে স্বভাবে বুকের ভিতর বয় মিথ্যার যন্ত্রণা কিছু স্বতন্ত্র ঝিনুক। আন্তিগণে, তোমার উন্নত বুকে ঈশ্বরেরও ছিল আয়োজন। তোমার বস্তির সুগঠনে থেবাইয়ের অনাগত নৃপতির প্রথম দোলনা। তবু তুমি ত্যাগ করে চলে গেলে দুধের ধারার সেই নিঃসরণ সুখ, প্রসবের দুষ্প্রাপ্য আস্বাদ। কারণ তুমি যে ওই 17 ভীষণ সকালে জেনেছিলে সত্যিকার কিছু পেলে, কিছু তো ছাড়তেই হয়, মাংস ও শরীর। আন্তিগণে, পৃথিবীর সমস্ত পুরুষ করে মাতৃগমন, শিকার সাহস রাখে শুধু ইডিপাস, আর একমাত্র সেই ইডিপাসই জন্ম দিতে জানে তোকে, তোকে আন্তিগণে। রবীন্দ্রনাথের নামে আজও নামে স্তরে স্তরে, ধারায় ধারায়, বুকের পাথর ভেঙে অহেতুকি আনন্দ ক্রন্দন। রবীন্দ্রনাথের নামে থাকে বিশ্বাস, অনন্ত লোকে পারির বিশ্বাস। রবীন্দ্রনাথের নামে নিবিড় বেদনাতে পুলক গায়ে লাগে। রবীন্দ্রনাথের নামে একা একা পাড়ি দিতে পারে কবিতা। হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে, হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে, এসো হে আনন্দময়, এসো চির সুন্দর
হৃদয় নন্দন বনে দেখাও তব প্রেম মুখ পাশরি সর্ব দুঃখ দেখাও তব প্রেম মুখ পাশরি সর্ব দুঃখ বিরহ কাতর তপ্ত বিরহ কাতর তপ্ত চিত্ত মাঝে বিহর হৃদয় নন্দন বনে শুভ দিন শুভ রজনী আনোয়ে জীবনে ব্যর্থ এ নর জনম সফল কর প্রিয়তম শুভ দিন শুভ রজনী আনোয়ে জীবনে ব্যর্থ এ নর জনম সফল কর প্রিয়তম মধুর চির সঙ্গীতে ধ্বনিত কর অন্তর মধুর চির সঙ্গীতে ধ্বনিত কর অন্তর ঝরিবে জীবনে মনে ঝরিবে জীবনে মনে দিবানি শাশ্বধানি ঝর হৃদয় নন্দন বনে নিভৃত এ নিকেতনে হৃদয় নন্দন বনে খুলে যায় হৃদয় নন্দন বনে ক্রমাগত দুয়ারের সারি রবীন্দ্রনাথের নামে আঁচলে বিশ্বাস বেঁধে যেন যেতে পারি মিথ্যার ক্ষণিক লোক থেকে অমোঘ অনন্ত লোকে একা একা পারি। আকাশবাণীতে কবিতা সিংহের এক দীর্ঘ কর্মজীবন। সেই কর্মজীবনে অনেক কিছুর সাক্ষী তিনি। বাঙালির বাঙালিয়ানার মধ্যে যা উল্লেখ না করলেই নয় তা হলো গল্প ও আড্ডা। এই রকমই আকাশবাণীর গল্প ও আড্ডা নিয়ে লেখা কবিতা সিংহের আকাশবাণীর আসরে গদ্যটি। সেখানে বেশিরভাগ সময় গল্পের মধ্যবনী থাকতেন দাদা ঠাকুর, সঙ্গে নাটক, সাহিত্য, সিনেমা জগতের বিখ্যাত মানুষজন। তাদের নিজস্ব চিন্তাভাবনা আর বৈচিত্র্যের মধ্যে থেকে উঠে আসত উজ্জ্বল সভ্যতার অনুষ্ঠান। তার লেখা থেকেই জানতে পারা যায় কিভাবে এই আড্ডা থেকেই গান বাঁধতেন নজরুল ইসলাম। জানা যায় মহালয়ার অনুষ্ঠানে ভোরের পাখির স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রভাত বন্দনাকে সামনে আনতে কিভাবে গাছের শাখায় রাখা হতো মাইক্রোফোন। যুববাণীতে কবিতা একটি অনুষ্ঠানের নামও রেখেছিলেন আড্ডা, ইংরেজিতে যাকে বলে চিটচ্যাট। কবিতা আকাশবাণীর কলকাতা কেন্দ্রের প্রথম মহিলা অধিকর্তা। সেই আকাশবাণীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আরও একজন, জগন্নাথ বসু। কবিতাদির সঙ্গে যদি পুরনো কথা মনে করতে চেষ্টা করি তাহলে খুব অদ্ভুত লাগবে। সে তো তখন আমি তো প্রায় বালক বয়স, মানে যুবক, সদ্য যুবক। আমি যখন চান্স পেলাম পরীক্ষা দিয়ে, যখন যুববাণীতে আমাকে নেওয়া হলো, আমাকে প্রথম যখন গিয়েছিলাম আমি, যার সময় বিমান ঘোষের নাম নিশ্চয়ই সবাই জানেন, তিনি তখন খুব অত্যন্ত বিখ্যাত, ওখানে অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডিরেক্টর, কিন্তু গানের জগতে রবিশঙ্করের বন্ধু, বিভিন্ন বড় এই জগতের সঙ্গে তার দারুণ পরিচয়। তার কাছে গিয়ে আমি বললাম যে এই আমার চিঠি দেখি বলো, আমাকে জয়েন করতে বলা হয়েছে, আমি তাই এসেছি। বললো না না, আমার কাছে না, তুমি কবিতার কাছে যাও। আর কবিতা সিংহর নাম আমি শুনেছিলাম
কবিতা সিংহ যে কত বড় কবি, সুনীল গাঙ্গুলি, শক্তি চট্টোপাধ্যায় সমসাময়িক, এবং তাদের সঙ্গে ওর বন্ধুত্ব। তখন মেয়ে হিসেবে উনি একটা বেপরোয়া এবং একদম মানে কি বলবো, একদম আলাদা ধরনের মহিলা, যে মহিলার সঙ্গে তখনকার যেসব এখনকার মহিলাদের সঙ্গে বরং সময়ের থেকে অনেক এগিয়ে থাকা মহিলা। আমাকে বললো, তখন আমি ওর কাছে গেলাম, গিয়ে বলবো, ও তুমি জগন্নাথ বসু, এসো 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 বলে মানে প্রথমেই এমন আপন করে নিলেন, ঠিক মনে হলো যেন নিজের ভাইয়ের সঙ্গে দিদির কথা হচ্ছে। এবং তারপরে আমি স্টুডিওতে গেলাম, এবং স্টুডিওতে গিয়ে ওর হাতে ধরে ধরে উনি আমার কাজ শিখিয়েছেন। আমি কি করে ডাবিং করব, আমি কি করে এডিটিং করব, আমার কিভাবে আমি কতগুলো রেডিওর কোড আছে, যে কোডগুলোতে যেগুলো বলা যায় না, যেমন ধরো যদি বলা হয় যে এরমভাবে মানে মহিলাদের ওপর কোনো অত্যাচারের ঘটনা, কি ফ্রেন্ডলি কান্ট্রি যেটা, ভারতবর্ষের সঙ্গে ফ্রেন্ডলি কান্ট্রি যেটা, সেই কান্ট্রির কোনো সমালোচনা করা, এরকম কিছু 10টা কোড আছে আমাদের, অল ইন্ডিয়া রেডিও কোড। সেই কোডগুলো উনি বলে দিলেন। এইভাবে ধীরে ধীরে হাতে ধরে ধরে উনি আমার কাজ শেখালেন, এবং সেই থেকে ওর সঙ্গে যে সম্পর্কটা তৈরি হয়ে গেল সেটা মানে বুঝিয়ে বলবার নয়। এছাড়া কত বলবো, অনেক কাহিনী ওর সঙ্গে আমার জড়িয়ে রয়েছে। উনি অনেক কিছু শিখিয়েছেন আমাকে। আমি যখনই কোনো ইম্পর্ট্যান্ট কিছু জিনিস পড়তো, রিডিং পড়ার দরকার পড়তো, হয়তো সেটা খুব হাসির, হয়তো রবীন্দ্রনাথের একটা মজার কোনো প্রোগ্রাম হচ্ছে, উনি ঠিক আমাকে ডেকে নিতেন এবং আমি তখন ওইখানে অনুষ্ঠানটায় করতাম। এবং তো আমি দেখতাম যে আমি মানে কাঁচের ঘরের আড়ালে উনি হেসে লুটোপুটি খাচ্ছেন, আমি যখন পড়ছি। অসাধারণ কালো কালিতে লিখতেন উনি, অসাধারণ হাতের লেখা, সুন্দর মুক্তোর মতো হস্তাক্ষর। উনি বললেন যে আচ্ছা তুমি বলছো যে আমি লিখবো, তো তোমরা করবে এটা? আর আমি নিশ্চয়ই করবো, স্টেজই করবো এটা। উনি একটা নাটক লিখলেন, সব হিসেবের বাইরে। এই নাটকটার মধ্যে সময় এবং টাইম অ্যান্ড স্পেসটা গুলিয়ে যাচ্ছে। একটা জায়গায় এসে এমনভাবে নাটকটা একটা অ্যাক্সিডেন্টের পর এক নাটকটার গল্পটা এগোতে থাকে, এবং এটা আমরা ঘড়ি রেখেছিলাম মঞ্চে। সালভাদর দালির যে মেয়েটা আছে তার সেই ঘড়ি, অদ্ভুত ঘড়ি, সেটা লাল আলো পড়ে তার উপর, আর ঘড়িটা বিচিত্রভাবে ঘুরতে থাকে। এবং এই যে সব এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টগুলো এখন অনেক কিছু হচ্ছে, কিন্তু সেই এক্সপেরিমেন্টগুলো আমরা সেই সময় করেছিলাম যখন কিন্তু এইভাবে এক্সপেরিমেন্টকে খুব একটা বেশি করতেন তা নয়। নাটকটার নাম হচ্ছে সব হিসেবের বাইরে। আর একটা গল্প লিখেছিলেন, নাটক লিখেছিলেন উনি মেয়ে মানুষের গল্প। মেয়েদের যে সমস্যা, মেয়েদের যে আজকে যেসব নিয়ে খুব বেশি আলোচনা হয়, সেইগুলোর উপরে উনি একটা নাটক লিখেন। তাতে নিজে উনি অভিনয় করেছিলেন। এটা হয়েছিল রঙ্গনাথ থিয়েটারে। যে একটা নাটক আমার মনে আছে, নাটকটাতে ছিল এরকমভাবে 3টে চরিত্র মেন, একটা ইয়াং ছেলে ছাত্র, একজন অধ্যাপক, মাস্টারমশাই, আর অধ্যাপকের স্ত্রী। অধ্যাপকের স্ত্রীর সঙ্গে ওর একটা সুন্দর রিলেশন তৈরি হচ্ছিল, হতে হতে সেটা প্রায় প্রেমের পর্যায়ে যায়, এবং তখন সেটা নিয়ে একটা অস্বস্তি তৈরি হয়। মানে এইরকম থিম তখন কিন্তু অল ইন্ডিয়া রেডিও করতে পারতো না, কিন্তু যুববাণীতে আমরা এইসব সাহসগুলো করতাম। ভালোবাসায় বয়সের যৌবন পরাজিত হয় মনের যৌবনের কাছে। নরেন্দ্রদেব আর রাধারানী দেব ছিলেন মনের দিক থেকে চিরনবীন। তাদের বাড়ির নাম ভালোবাসা। এদের নিয়ে কবিতা সিংহের লেখা ভালোবাসায় জানতে পারি রাধারানী দেবীর অপরাজিতা দেবী হয়ে ওঠার কারণ। অপরাজিতা রাধারানীর কাছে কেবল নাম নয়, একটা এক্সপেরিমেন্ট। তার নিজের থেকে কবিসত্তাকে আলাদা করে রাখা। রাধারানী দেবী নারীসত্তার গণ্ডি ছেড়ে ব্যক্তিসত্তার কথা বলেছিলেন। আর এখানেই কবিতা সিংহের নারীর নিজস্ব জীবনবোধ একই ধারায় প্রবাহিত হয়। নবনীতা দেব সেন একবার বলেন একটি লেখায়, কফি হাউসের দরজায় দীপশিখার মতো উজ্জ্বল এবং সহজ সুন্দরী কবিতা সিংহকে সেই প্রথম দেখা মুহূর্ত থেকেই যে বিশেষ শ্রদ্ধার চোখে দেখেছিলুম, সে চোখ কখনো বদলায়নি। সহজ সুন্দরী কবিতা সিংহ, সহজ সুন্দরী তার আত্মজা কবিতায়। যে কথা বলতে পারি নে, আমি তার নাম দিয়েছি। আমি যে নাম দিয়েছি
সে নামের ভাষা জানি নে, সে নামের ভাষা জানি নে, তাকে যে চক্ষে দেখেছি। আমার সে দু চোখের দেখা এ পোড়া নয়ন মানে না, মানে না নয়ন মানে না। যাকে এই দু চোখ জানে না, আমি তাকে হাতে ছুঁয়েছি। আমার সে সত্যিকারের ছোঁয়া এ পোড়া দেহ জানে না। পুরুষের দেহে এক বাড়তি প্রত্যঙ্গ দিয়েছে শাশ্বত শক্তি। সেই পুরুষেরা বলে নারীর বিরুদ্ধে অস্ত্র ধরব না, অর্থাৎ নারীকে অস্ত্রে অধিকার দেব না। এমনভাবেই নারীর আত্মসম্মানকে ভাবতে পারেন কবিতার মল্লিকা বনের কবি মল্লিকা সেনগুপ্ত। নারীর অভিমান, বঞ্চনা, বেদনা উঠে আসে মল্লিকা সেনগুপ্তের কবিতায়। পুনরুজ্জীবিত হয় ইতিহাসের ব্রাত্য নারী চরিত্ররা। আপোষহীন রাজনৈতিক কবি মল্লিকা কার্ল মার্কসকে খোলা চিঠি লিখতে পারেন। প্রতিবাদী মন বলতে পারে ভাষা মানে তুমি, আমি, আর ভাষা মানে বাংলা। মল্লিকা সেনগুপ্তের কবিতা নারী সত্তার কথা, প্রান্তিক নারীর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ, নারী পুরুষের সম্পর্ক, এর সবকিছুই যেন এগিয়ে নিয়ে গেছেন কবিতা সিংহের ভাবনাকে উত্তরাধিকারীর মতো। আমি এক হৃদয় অবাধ্য মেয়ে, আমি মন্দাক্রান্তা সেন। আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী। পরকীয়া, যৌনতা, প্রেম, লিঙ্গ সাম্যতার কথা আমার কবিতা উপন্যাসে সাহস করে আসে। যে সাহসিকতা দেখিয়ে গেছেন কবিতা সিংহ। ইন্দ্র কাকু আমার প্রেমিক বলতে আমার দ্বিধা হয় না। এই প্রতিবাদের ভাষা আছে বলেই হয়তো সাহিত্য সমাজে এখনো খানিকটা দলছুট। এই দৃপ্ত আত্মঘোষণার মধ্য দিয়ে কবিতা সিংহের উত্তরসূরি হয়ে উঠেছেন মন্দাক্রান্তা সেন। সহজ সুন্দরী, সে তো ছিল সহজ সুন্দরী, হেরে গেছে জীবন কঠিন, তুফানে দুলেছে তার তরি, ভেসে গেছে দিন রাত্রি দিন। তবুও তরঙ্গে আসে ভাষা, তবুও তরঙ্গে আসে ভাষা, কলম ঝলসে ওঠে তেজে, কাব্যে সে কি সপ্ত সর্বনাশা, প্রতিবাদ তার প্রেমে ভেজে। সে তো এক আদিম মানবী, সে তো এক আদিম মানবী, সুখ দুঃখ ঝরেছে কলমে, নারী জন্মে তীব্র এক কবি, সে তার যন্ত্রণা কমে। সে কথাটি কার জানা আছে, সে কথাটি কার জানা আছে? আমি জানি দূর শিষ্য তার, কথারা হারিয়ে যায় পাছে, ক্ষমা নেই সেই ধৃষ্টতার। আজ তার দায় নেই হাতে, হতে চায় উত্তরসূরি, হৃদয়ের গাঢ় রক্তপাতে তার রক্তকণা করি চুরি। কি জানি তা পারি কতখানি, কি জানি তা পারি কতখানি, জারি থাকে এ অনুসরণ তোমার বলিষ্ঠ সেই বাণী, কাব্য থেকে কাব্যে উত্তরণ, তোমার লেখনী আনে জোর, তোমার লেখনী আনে জোর, তোমার লেখনী আনে নিশা, লেখনী যা কোমল কঠোর চেতনার স্বাধীন অন্বেষা। তোমার কবিতা পড়ে চলি, তোমার কবিতা পড়ে চলি, আমাদের কি বলে অসতী, তোমার কবিতা পড়ে চলি, আমাদের কি বলে অসতী, কবিতায় জ্বলি ভিজি জ্বলি, এই হৃদয়ে কবিতা বসতি, এই হৃদয়ে কবিতা বসতি। কবির উত্তরণ কেবল একই কবিতার নবনব লিখনেই হয় না, হয় অতিক্রমের মধ্য দিয়ে। যে অতিক্রমের কথা কবিতা সিংহ নিজে বলে গেছেন। এই অতিক্রম আছে বলেই আজ আমরা তার ভাষায় কথা বলি, আমরা তার সঙ্গে একই সুরে বলে উঠি কাব্যের ঈশ্বর নেই, আছেন ঈশ্বরী, তিনি একা, তিনি নিরীশ্বর। ঈশ্বরে কি ধ্বনি দেন চক্ষুহীন কর্ণবিহীন?
না না না, তিনি দেখান তার অঙ্গুলি হেলনে চক্ষুষ্মান সশরীর কবিতা চেহারা। তার লেখায় সুস্পষ্ট হয় যে সমাজের মূল স্রোতে তিনি নারীকে দেখতে চেয়েছেন। যে বাড়িতে পুত্র সন্তানের জন্ম লগ্নে শাঁখ বাজানো হয়, সেই বাড়িতে সেই মেয়ে জন্মের সময় তিনি শাঁখ বাজাতে চেয়েছেন। জন্ম থেকে বলি প্রদত্ত মেয়েটা, যার চোখ মুখ নাক নিয়ে দর কষাকষি হয়, সেসবের বিরুদ্ধেই তার লেখনী। তিনি চেয়েছিলেন পুরুষের বুদ্ধিমত্তার পাশে যেন নারীর মাথার ভেতরটা নিয়েও আলোচনা হয়। নারীবাদ বললে পুরুষের অস্তিত্বকে প্রকট করা হয়। তিনি নারীকে পুরুষের পাশে দেখতে চেয়েছিলেন। তাই বলেছিলেন, সাহিত্যে মহিলা পুরুষ হয় না। মহিলা কবি বলে বিশেষিত হতে আমি অপছন্দ করি। আমার ভুল হয় প্রেমপত্রের বানান ভুল ধরিয়ে দেওয়াতে। আমি কবি কবিতা সিংহ, আমি নারী, বারবার ভুল করি। তাই অনায়াসে বন্ধুরা বলতে পারেন, ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। এই ভুল শোধরাতে জীবন নৌকাগুলি খুলে দেওয়া হয় মোহনার দিকে। সম্পূর্ণ নৌকা, নৌকার ভিতর বাহির মিষ্টি জলের থেকে ছেড়ে দেওয়া হয় উপকূলবিহীন লবণে। ছেড়ে যাক বাঁধাঘাট, পারাপার হীনমন্যতার শ্যাওলা। খুলে দাও আজ নৌকাগুলি, খুলে দাও মোহনার দিকে। একে একে সব নৌকাগুলি, কেবল নোঙর কাছি বাহিরের দড়ি দড়া নয়। খুলে দাও নৌকাদের সমস্ত ভিতর, খুলে দাও ভিতরের সমস্ত গমন। একরোখা নিয়তির মতো জলপথ, ভীষণ ধারালো ইচ্ছা, করাত কলের মতো নৌকা মুখে ফোয়ারা ছোটাক। খুলে দাও যত নৌকাগুলি, উদ্দাম সানানো ইচ্ছা, তীব্র বেগ, উপকূলবিহীন লবণে। খুলে দাও নৌকাগুলি প্রকৃত ভয়ের দিকে, আসন্ন মৃত্যুর দিকে। সমুদ্রের আকর্ণ বিস্তৃত নুন স্বাদ। খুলে দাও নৌকাগুলি আসমুদ্র বাণিজ্যের দিকে। জীবনের নির্জলা নুন, কটু মধু, আনন্দ বিষাদ। When I think of my mother, the words strong, fierce, relentless, with an amazing zest for life comes to my mind. She needed to write as one needs to breathe. I remember her as a mother of 3 with a grueling day job at the radio station. She would come home, do whatever household tasks needed to be finished, and write late into the night. Most of you who are familiar with her body of work already know she was way ahead of her time. Her writing was very bold, very powerful, and unpredictable. So much so that in the early days, many people reading her poems thought she was really a man pretending to be a woman. She was an unapologetic feminist. A very easy way to set her off was to call her a woman poet. When I was young, she refused to teach me how to cook or clean just because I was born a daughter. Her philosophy was, no matter how educated you are or how important your job is in the outside world, most women always end up doing most of the housework anyway, so why start as a child? Her sincere hope for me was not to get married too soon so that I can move from my parents' home to my husband's home, but try to experience life in between on my own, a freedom she did not experience until later in life. She encouraged me to lead an unconventional life, to dream, not to play it safe, not try to fit in a box or conform to people's idea of who I should be. When I was young, I have a vivid memory of this one evening. We were sitting down to dinner, and the food that was served was not to my liking, so I asked for a special meal. My mother started out
being quite upset at this fuss. But then a male relative staying with us made the mistake of making an unfortunate remark that a girl should be grateful for whatever is served to her. My mother's whole face changed. She immediately got up, cooked me my favorite meal, and told this person never to make a comment like that ever again. I will always admire her ability to glide through life, not really caring about what other people thought of her. Flattery was useless with her. She did her own thing way before doing your own thing was fashionable, with no requirement from the world to validate her. I think she sensed that the world will catch up with her someday. My mom made sure that in our home, books were sacred and a required part of life. For the longest time, I thought Tagore was just another Hindu god. And speaking of God, she had a very broad interpretation of religion. A Bible and a Quran got the same respect as the Bhagavad Gita in our unconventional shrine. She was unmaterialistic to a fault. The more stuff you own, the more mental space it occupies was her motto. So the only thing she ever treasured were books and pens. She had so few clothes that you could fit the contents of her entire wardrobe into a small suitcase until we grew up and started buying her gifts. She owned no makeup and had very few pieces of jewelry. When she was a young mother and a struggling writer, she sold all her jewelry piece by piece and had no inclination to replace any of it when she had more money. You know her mainly as a writer, but she was talented in many other creative areas as well. As a young woman, she was a promising Kathak dancer. She was an avid painter and a phenomenal cook. She was also a fantastic storyteller, and she could entertain you for hours with her ghost stories or make you roll with laughter imitating old comedy records she used to listen to as a child. I wish I had recorded some of those. The most important legacy my mother left for me was her completely biased and fierce love for her children. The memory of this overpowering love still envelops me strongly even after she's been gone for so many years. It refuses to let me feel ever unloved or unwanted, no matter what is happening in real life. And this is what I also hope to leave my children. মানুষের অন্তরে অন্তঃস্থলে থাকে আর এক মানুষ, পুরুষের অন্তরে থাকে অন্য পুরুষ, নারীর অন্তরে অন্য নারী। এই নারী কখনো ষড়শী, কখনো বা পরমেশ্বরী। এই ষড়শী তার উত্তরাধিকার দিয়ে যেতে চায় তার পরমেশ্বরীকে। এই ষড়শীকে দেখা যায় কখনো হরিদ্বারে, পুনায়, কখনো বা সুইডেনে, আবার কখনো বা আমেরিকায়। একজন মানুষ যখন শরীরে শক্তি নামায়, সে দেওয়াল গলিয়ে দিতে পারে, ঘরের চংক্রমণ থেকে ছিটকে বেরিয়ে আসতে পারে প্রপাতের ফিনকির মতো। যদি চায়, চাওয়ার মধ্যে দিয়েই শক্তি নামায় সেই মানুষ। তুমি কেন সেই মানুষ হতে পারো না? গুটিয়ে যাওয়া একদিন ছড়িয়ে দিয়েছিলে নিজেকে। হরিদ্বারে তোমার সবুজ চাদর দেখা গিয়েছিল, সুইডেনের লেটার বক্সে তোমার পাঠানো নীল চিঠি, পুনায় কোনো সভায় দেখেছি তোমায়, গলায় মালা, আমেরিকার কোনো পত্রিকায় তোমার ছবি। আলপসের তলায় দাঁড়িয়ে হঠাৎ কে যেন বলেছিল, ষড়শীকে আজও মনে পড়ে, কেমন আছে সে? কবে তুমি আসবে বলে রইব না বসে, আমি চলবো, আমি চলবো বাহিরে,
শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, আর সময় নাহি রে, আর সময় নাহি রে। কবে তুমি আসবে বলে, বাতাস দিল দোল, দিল দোল, ও তুই ঘাটের বাঁধন খোল, ও তুই খোল, মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে তোরি বাহিরে, আর সময় নাহি রে, আর সময় নাহি রে। কবে তুমি আসবে বলে, আজ শুক্লা একাদশী, হ্যারো নিদ্রাহারা শশী, ওই স্বপ্ন পারাবারের খেয়া একলা চালায় বসি, ও সে একলা চালায় বসি। তোর পথ জানা নাই, নাই বা জানা নাই, ও তোর নাই মানা নাই, মনের মানা নাই। সবার সাথে চলবি রাতে, সামনে চাহিরে, আর সময় নাহি রে, আর সময় নাহি রে। কবে তুমি আসবে বলে, রইব না বসে আমি চলবো, আমি চলবো বাহিরে, শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, আর সময় নাহি রে, আর সময় নাহি রে। কবে তুমি আসবে বলে। সেই অন্তঃস্থলের মানুষটি ষোড়শীর খোঁজ নেয়ার অবকাশে বর্ণময় অশ্বারোহীর মতো ছুটে আসে, ছুটে আসে এই অস্থির সমাজের কাছে। সত্তরের রাজনীতির সেই ভয়ঙ্কর দোলাচলতার গর্জন যেন অর্ধ শতাব্দী পেরিয়েও আজও সমান তাৎপর্যপূর্ণ। রবীন্দ্রনাথের রহমতেরা আজ বিপন্ন, কাবুলিওয়ালার বাঙালি বউকে মরতে হয় শ্বশুরের ভিটেতে গিয়ে। হাতরাস একটা কলঙ্ক, গর্জন উঠে আসুক তার জন্য। পালঘর আজকের দিনের লজ্জা, নোংরা নৃশংসতার ছবি। সত্তরের গর্জন, সত্তরের পিস্তল, একরোখা ঘোড়ার রাগে কেঁপে ওঠা কেশর ধ্বংস করে দিকে নৃশংসতা। বাঁচাক কলঙ্ক আর লজ্জার হাত থেকে এই বিশ্বকে। পিস্তল ধ্বনিত করল তাদের ছুট। দূর থেকে শোনা যাচ্ছে সেই অশ্বক্ষরধ্বনি। থরথর কেঁপে উঠছে চারদিক। ছুটে আসছে অগন্তি বর্ণময় অশ্বারোহী, গর্জন সত্তর। ঘাড় বেঁকে আছে রোখা ঘোড়ার, টকবক করছে রক্ত, কেশর কাঁপছে রাগে। অভিমানী নাশায় ফুঁসছে আগুন, থরথর কেঁপে উঠছে মাটি। আমি গর্জন সত্তরের অগন্তি অশ্বারোহীর উল্লাস শুনতে পাচ্ছি।
তাচ্ছিল্যের হার্ডল ভাঙছে ক্রমাগত, উল্টে ফেলছে অবহেলার খুঁটি, উপড়ে দিচ্ছে উইয়ে ধরা সপ্রথিত জয়স্তম্ভ, গর্জন সত্তরের অশ্বারোহী। তারা নকল ইতিহাসকে ভাঙতে আসছে। বাতাসে উঠছে ফুলকি, হাওয়ায় দহনের সোঁদা গন্ধ। শুকনো পাতার উপর দিয়ে তারা চালিয়ে দিচ্ছে লাল ঘোড়া। সরসর করে আগুন এগোচ্ছে, গর্জন সত্তর আসছে অন্ধ পাহাড় গুঁড়িয়ে, বধির নদীর স্থগিত কুল ছাপিয়ে হো হো করে হেসে উঠছে। সব মন্দিরের দরজা হাট করে দিয়ে ভিতর থেকে বেরিয়ে আসছে শুধু সাজানো মুখোশ। ছুটে আসছে দুরন্ত অশ্বে আমার জ্বলন্ত অশ্বারোহীরা। খুরের আঘাতে ভাঙছে পদ্মভোজীর ডেরা, বাস্তু ঘুঘুর ঘুম। ফাল ফাল করে ছিঁড়ে দিচ্ছে মুখোশ, খুলে আনছে বিদেশি মার্ক, বালিশ ফাটিয়ে বের করছে স্মাগলড ডলার। সাবাস! আমার স্বপ্নের অশ্বারোহীরা খান খান ভেঙে দিচ্ছে সমস্ত যৌন টোটেম, কবিতার রমণী ব্যবসা। র্যাম্বো, ভেলেন, শার্ল বোদলেয়ার কাঁচি কাটা করে ফেলে দিয়ে বাতিল পুরনো সব অনুবাদ, গন্ধ লাগা গলিত দর্শন। ছুটে আসছে গর্জন সত্তর, রমণীকে একভাবে কার্ডবোর্ড ছবির মতো নীল ছবি পোস্ট কার্ডে যারা দেখবে না, চতুর্মাত্রিক তাকে সম্পূর্ণ দেখাবে। তারা আসছে অন্তরে বাহিরে এক নতুন দর্শন নিয়ে, পথ কেটে চলে যাচ্ছে অদ্ভুত সত্তর। পিস্তল ধ্বনিত করল সেই তীব্র ছুট, পথের বাঁকের দিকে কিভাবে নিমেষ হিনছে। দেখো, থর থর কেঁপে উঠছে ভূধর। অশ্বরেশা, ল্যাজের চামর আপসানি, রেকাবো উষ্ণিস থেকে ঠিকরে পড়ছে জ্যোতি। যে কোনো মুহূর্তে আমি দেখতে পাবো সেই সব মুখ, সরল, কোমল, রেখাহীন। গর্জন সত্তর।